মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন যে এরাই আমাদের যদি বাঁচাতে পারে তো বাঁচাবে। রুদ্রনীল ঘোষকে থেকে তিনি যদি নন্দীগ্রাম চলে যেতে পারেন, আমার তো ভয় করছে। এবার তো শুভেন্দু অধিকারী তিনি রুদ্রা, সিএম নিউজ মিডিয়ায় তোমায় স্বাগত এবং প্রথমে কংগ্রাচুলেশন। ভোটের ঘন্টা বাজতেই বিজেপি যে আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করলো, সেখানে দেখা গেল একদম প্রাণ কেন্দ্র, যেটা বলা যায় আপনার জন্মস্থান, ছোটবেলা কেটেছে, সেখানে মনোনীত করা হয়েছে আপনাকে। অনুভূতিটা কেমন? অসম্ভব ভালো লাগার একটা অনুভূতি। তার কারণ যে কোনো জায়গায় লড়াই করাটা তো একজন রাজনৈতিক কর্মীর দায়িত্ব, কিন্তু যদি তাকে তার নিজের ঘরেতেই ঘরের ছেলে ঘরে ফিরে এলোর মতো যদি জায়গা দেওয়া হয়, সেটা অসম্ভব ভালো। আমি আমার রাজ্য এবং কেন্দ্রীয় যা নেতৃত্ব রয়েছেন তাদের ধন্যবাদ জানাবো। খবরটি পাওয়ার সঙ্গে সঙ্গেই হাওড়ার প্রচুর মানুষজন আমায় ফোন করেন, আমার শিবপুর বিধানসভা কেন্দ্রের আশপাশে প্রতিবেশীরা ফোন করা শুরু করে, যেটা সব থেকে ভালো একটা অনুভূতি। তারা কেউই কোনো রাজনৈতিক দলের কর্মী নন, তারা সাধারণ মানুষ, তারা ভোটার, যাদের ভোটেই কিন্তু শাসন ক্ষমতার বদল হয়। তারাই সহ্য করেন, তারাই অপেক্ষা করেন, তারপর সেই সীমা ভেঙে গেলে তারাই পাল্টে দেন। তো সেই মানুষজন যখন ফোন করা শুরু করে দিলেন, তখনই পরিষ্কার বদ্ধমূল ধারণা হলো এটাই যে হাওড়ায় শিবপুর বিধানসভা কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে লড়াইটা শুধু আমার একার নয়, আমার সঙ্গে আমার অনেক প্রতিবেশীরা রয়েছেন যারা আমায় ডাক নামে ডাকবেন এবার থেকে, যেটা আর একটা ভালো লাগে। শিবপুরবাসীর জন্য কি কি প্রথম পদক্ষেপ নেবেন আপনি? প্রথম কথার জায়গাটা হচ্ছে যে শিবপুর বা আমি হাওড়া শহরাঞ্চলটাকেই বলবো, কার্যত ডাস্টবিনের চেহারায় পরিণত করেছে তৃণমূলের প্রশাসন। কর্পোরেশন দীর্ঘদিন ধরে তার কোনো নির্বাচন নেই, দুর্নীতির আখড়া, তৃণমূলের নেতা মন্ত্রী কাউন্সিলর তারা কি করে লুট করবেন সেটাই তাদের প্ল্যানিং। তাতে মানুষ মরে মরুক, সামান্য বৃষ্টিতেই জল, সামান্য কিছু হলেই ড্রেন উপচে যাচ্ছে, সেখান দিয়ে ময়লা, রোগ জীবাণু, ভ্যাট পরিষ্কার হচ্ছে না, যেন সেখানে মানুষই থাকে না বা মানুষকে মানুষ হিসেবে গণ্য করবার বিন্দুমাত্র ইচ্ছা নেই। চুরি ছাড়া কাজ নেই তাদের। তো এহেন যন্ত্রণা থেকে তো যে কোনো মানুষ মুক্তি পেতে চাইছেন, সেই দিকটা নিয়ে মানুষের কথা তুলে ধরা এটা খুব প্রয়োজনীয় একটা কাজ হাওড়া তথা শিবপুরের ক্ষেত্রে। তার সঙ্গে সঙ্গে শিল্পাঞ্চল শুধুমাত্র সংস্কৃতির জায়গা নয়, শিবপুর শিল্পাঞ্চল, ছোট 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 প্রচুর কারখানা রয়েছে, যে একটা সময় অঢেল অর্থ দিত ট্যাক্সের মাধ্যমে পশ্চিমবঙ্গকে তথা ভারতবর্ষকে। তৃণমূলের দাদাগিরি, তোলাবাজি, বিভিন্ন অত্যাচারে প্রচুর কারখানা, তার মুনাফা সে সেইভাবে রোজগার করতে পারে না, ধুঁকছে। পুলিশ এবং ক্রিমিনালকে বাধ্য করা হয় একই সঙ্গে কি করে মানুষের উপর অত্যাচার করা যায়, বা মানুষের কোনো আপদ বিপদ দুর্ঘটনা ঘটলে সবার আগে পুলিশ খোঁজে তৃণমূল করেনি তো তাহলে তাকে লোকাতে হবে। আপনারা কিছুদিন আগেই দেখেছেন যে হাওড়া গোলাবাড়িতে, শিবপুরের পাশেই উত্তর হাওড়া গোলাবাড়িতে, সেখানে গোলাগুলি চলল এবং দুষ্কৃতীদেরকে সঙ্গে নিয়ে বাইকে করে ঘুরতো সেখানের তৃণমূলের এমএলএ। হাওড়ার পরিচয় তো এটা নয়। হাওড়া মানে আমার লেখক শঙ্কর, হাওড়া মানে তুলসী চক্রবর্তী, প্রবাদ প্রতিম অভিনেতা। তো হাওড়ায় বহু বিখ্যাত মানুষ জন্মেছেন, কিন্তু সেই জায়গাটা কার্যত একটা জঞ্জালের স্তূপ, নিরাপত্তাহীনতা,
তৃণমূলের ক্রিমিনালদের ভয়ে জড়সড় হয়ে থাকা, সত্যি কথা না বলা, এখান থেকে নিষ্কৃতি পেতে চাইছেন হাওড়ার মানুষ বা শিবপুরের মানুষ। সেই দিকটায় একটু নজর দেওয়া। এবং এই বিষয়ে আমার সঙ্গে যারা ভুল করে তৃণমূলকে ভোট দিয়ে জিতেও ছিলেন, সেখানে যিনি বিধায়ক ছিলেন শিবপুরের, তার নামে তোলাবাজির অব্দি পোস্টার পড়েছিল। মানে এটা আমার মুখের কথা শুধু নয়, সবাই জানে। এখান থেকে নিষ্কৃতি পেতে চাইছেন তৃণমূলকে ভুল করে ভোট দেওয়া ভোটাররাও। তারা জানেন যে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠার মধ্যেই পশ্চিমবঙ্গে রোজগার ফিরবে, ইনকাম ফিরবে। পরিযায়ী শ্রমিক হওয়ার যে বারুদ তৃণমূল জেলে দিয়েছে, পরিবার পরিজন ছেড়ে, বউ বাচ্চা বৃদ্ধ বাবা মা ছেড়ে হয় পরিযায়ী শ্রমিক হচ্ছে, নয় পরিযায়ী মেধা শ্রমিক হয় শিক্ষিত ছেলেমেয়েরা অন্য রাজ্যে চলে যাচ্ছে। তা তোমার হাওড়াতেও রয়েছে। কেউ কি চায় যে তার পরিবারের লোক অন্য জায়গায় চলে যাক? ঝড় জলে বিপদে আপদে তারা কেমন আছে আমরা জানবো না, দেখতে পাবো না, তা কি হয়? নানাবিধ বিষয় রয়েছে। রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত রকম খারাপ, পরিকল্পনাহীন একটা 500 বছরের পুরনো শহর যাকে ধ্বংসস্তূপে বানাবার চেষ্টা করছে, ক্রিমিনালদের রাজত্বে বানাবার চেষ্টা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, যার মধ্যে শিবপুর অত্যন্ত বনেদি এবং আভিজাত্যপূর্ণ একটা কনস্টিটিউয়েন্সি বা বিধানসভা কেন্দ্র। সেখানের মানুষ কিন্তু সচেতন রয়েছেন। তবে মানুষ এবার ভোট ভাগ করার রাজনীতিতে যাবেন না। বামপন্থী দলের, তিনি সিপিএম হোক, ফরওয়ার্ড ব্লক হোক বা অন্যান্য দলের যেই দাঁড়াক না কেন, তারা দাঁড়াবেন, তারা দাঁড়ান। কিন্তু মানুষ জেনে গেছেন এদের ভোট দিলে এরা তো সরকার পাল্টাতে পারবে না। এই চোর তৃণমূলকে, লুটেরা তৃণমূলকে হাঁটাতে পারবে না। এদের হাঁটাতে একমাত্র পারবে ভারতীয় জনতা পার্টি। তাই ভারতীয় জনতা পার্টির পতাকাকে দেখেই তারা ভোটটা দেবেন এবং ডেফিনেটলি এই ক্ষেত্রে তাদের ঘরের ছেলের সঙ্গে তারা থাকবেন। অনেকেই বলছেন যে শিবপুর কেন্দ্রের যে লড়াই সেটা বেশ কঠিন হতে চলেছে। আপনি কতটা আত্মবিশ্বাসী বা কি রাজনৈতিক বার্তা দেবেন তাদের? দেখুন, তৃণমূলের সঙ্গে মানে এই চোর জোচ্চোর এবং ক্রিমিনালদের সঙ্গে পশ্চিমবঙ্গবাসীর যে লড়াই এই 15 বছরের, সেটা কি খুব সহজ বা আরামের ছিল? আজ বিভিন্ন ঘটনায় মানুষ মুখ খোলে। এমনকি যে মুসলমান সমাজকে তৃণমূল টুপি পরিয়ে রেখে দিয়েছিল, যাদেরকে শওকত মোল্লা, জাহাঙ্গীর, শেখ শাহজাহান বানাবার চেষ্টা করতো হাতে বোম বন্দুক তুলে দিয়ে, সেখান থেকে তো মুসলমান সমাজ বেরিয়ে আসতে চেয়েছে। আজ তারা মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন, তৃণমূলের সমালোচনা করেন, কেউ নিজের দল তৈরি করছেন, কোন দল মজবুত হয়ে উঠছে, সব তৃণমূল থেকে বেরোচ্ছেন আমার মুসলমান ভাইরা। এবং কেউ কেউ তো বিজেপির ব্রিগেডে যখন আপনারা নিশ্চয়ই কভার করতে গিয়েছিলেন, সেখানে কেন মুসলমান ভাইদের দেখা মিলল? কারণ তারা তাকিয়ে দেখে নিয়েছেন যে ভারতবর্ষে 28টি রাজ্যের মধ্যে 20টি রাজ্যে লুটহীন রক্তপাতহীন ভোটে বিজেপির সরকার এই হিন্দু মুসলমান সবাই মিলেই নিয়ে এসেছে। এবং সেখানে পথঘাটের উন্নয়ন, হাসপাতালের ডেভেলপমেন্ট, স্কুলের ডেভেলপমেন্ট, সমস্ত কিছুই চোখের সামনে। এমনকি জীবিকার ক্ষেত্রেও তারা অনেক বেশি সহজ এবং সচ্ছল। তাহলে আমার এখানেও এটা হবে না কেন? আমরা সিপিএম, তৃণমূল, সিপিএম দেখেছি, কংগ্রেস দেখেছি, তৃণমূলকেও দেখছে খতম করে দিচ্ছে। তো তাই তারা কিন্তু এক কাট্টা। তাই বিজেপিতেও সংখ্যালঘু মানুষেরা নজর দিচ্ছেন, জয়েন করছেন, আসছেন। 2021-এর যে বিধানসভা ভোট, আপনি প্রার্থী হয়েছিলেন ভবানীপুর থেকে। 26-এর নির্বাচনে শুভেন্দু অধিকারী প্রার্থী হয়েছেন ভবানীপুরে। কতটা কঠিন সেই লড়াই? আরো লড়াই জমে গেল। কঠিন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য হল। এর আগের বার রুদ্রনীল ঘোষ প্রার্থী হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় চলে গিয়েছিলেন নন্দীগ্রামে, এবং সেখানে নন্দীগ্রামে বন্দী হলেন শুভেন্দু অধিকারীর হাতে, হলেন কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী। তাহলে রুদ্রনীল ঘোষকে থেকে তিনি যদি নন্দীগ্রাম চলে যেতে পারেন, আমার তো ভয় করছে। এবার তো শুভেন্দু অধিকারী তিনি বঞ্চিগ্রামে না চলে যান। অন্যদিকে ভোট ঘোষণা হওয়ার পর নির্বাচন কমিশন যে প্রশাসনিক রদবদল করছে, রাতারাতি মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব বদল হয়ে গেল, আজকে প্রশাসনিক যে শীর্ষ কর্তারা রয়েছে তাদেরকে বদল করে দিল, কিন্তু নিচু তলার যারা কর্মী রয়েছে, যারা রাজ্য সরকারের আন্ডারে, তাদের তো বদলি হয়নি। নিরপেক্ষভাবে কাজ কিভাবে করবে? দেখুন, রাজ্য সরকারি যারা অধস্তন কর্মচারী যারা রয়েছেন, তারা প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে না দেওয়ার যন্ত্রণা নিয়ে ছটফট করছেন।
সুপ্রিম কোর্টের নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায় মানছেন না, শূন্য কোষাগার নিয়ে মিথ্যে মিথ্যে ভাতা, নানান ধরনের গল্প মানুষকে বানাচ্ছেন। এমবার্গো, ভোট অন অ্যাকাউন্ট যবে থেকে ঘোষণা হয় তার ঠিক আধ ঘন্টা না 1 ঘন্টা আগে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন কি সব। কেন ঘোষণা করলেন? কারণ তিনি জানেন আমার দেশের নিয়ম অনুযায়ী নতুন করে কোনো কিছুই আর গতিময় হয় না, চালু করা যায় না। তাই যখনই আমি দিতে পারবো না তখন লোকের কাছে নাটক করে বলবো যে দেখো আমি তো দিতে চাইতাম, নির্বাচন কমিশন দিতে দিল না। তিনি ভেবেছেন মানুষ গর্ধব, তিনি ভেবেছেন যে মানুষের মাথা মোটা, তারা কেউই বোঝে না তিনি যা বলবেন লোকে বিশ্বাস করবে। সবাই জানে যে নির্বাচন ঘোষণা হয়ে গেলে চালু হয়ে যাওয়া যা যা প্রকল্প, চালু হয়ে যাওয়া যা যা মাইনে বা চালু হয়ে যাওয়া যা যা আর্থিক সহায়তা এক একটা করে প্রতিষ্ঠানকে সরকারিভাবে চালাতে, সেটা ছাড়া নতুন কোনো কিছু আর চালু করা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন যে চুরি জচ্চুরি এবং অব্যবস্থার জন্য তিনি ভাড়ার ফাঁকা করে দিয়েছেন পশ্চিমবঙ্গের মানুষকে প্রায় দেউলিয়া করে দিয়েছেন। তাই মিথ্যে কথা বলে যদি কিছু মানুষকে ভোটার হিসেবে বাঁচিয়ে রাখা যায়। কিন্তু এই যে রদবদলটা দেখলাম, বিনীত গোয়েল, সুপ্রতিম সরকার, ওনাদের পদ চলে যাওয়ার পরই মমতা বন্দ্যোপাধ্যায় আরো উঁচু পদে তাদেরকে নিয়োগ করে দিলেন। মানে নির্বাচন থেকে কোনোভাবেই তাদেরকে সরাতে পারছেন না। এই বৃথা চেষ্টা করছেন। যখন যাদের সরানো হচ্ছে, আপনারা তো দেখেছেন যে আরজিকর আন্দোলনের সময় এরা কি কি ভূমিকা নিয়েছিল অপরাধীকে আড়াল করতে, একটা নির্মম হত্যাকে লুকোতে। এই আইপিএস অফিসারদের একটা অংশ তো বলেই ছিল যে সন্দীপ ঘোষের সঙ্গী অভিক এবং বিরূপাক্ষ তাদের ছবি দেখিয়ে বলেছিল এরা ফিঙ্গার স্পেশালিস্ট, তাই ভোরবেলা ঢুকেছিল ওখানে। মিথ্যা কথা বলেনি। এই বিনীত গোয়েল যারা তথ্য প্রমাণ লোপাট করেছিল, ঘর ভেঙে দিয়েছিল যাতে না আর অনুসন্ধান হতে পারে, আর যাতে না তথ্য প্রমাণ সর্বোচ্চ জায়গায় গেলেও কেউ আসল এভিডেন্স, প্রাইমারি এভিডেন্স খুঁজে না পায়, করেনি। তড়িঘড়ি মেয়েটার ডেড বডি, অভয় আমার তিলোত্তমা বোনের, তৃণমূলের বিধায়করা দাঁড়িয়ে থেকে তড়িঘড়ি হাসপাতাল থেকে বার করে সেকেন্ড টাইম ঠিক করে পোস্টমর্টম না করে জ্বালিয়ে পুড়িয়ে দেয়নি। এবং তাতে যে পুলিশরা সাহায্য করেছিল, যারা তৃণমূল অপরাধ করলে যিনি অভিযোগ করছেন সাধারণ মানুষ, তাদেরই জেলে পুরে দেন। রাজনৈতিক দলের দালালি করেন আইনের পক্ষে বা মানুষের পক্ষে না থেকে। তারা তো নিরপেক্ষ নয়, তারা দালাল। তাই তারা দালালদের সরাচ্ছেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নিরপেক্ষ অফিসারদের তারা নিয়ে আসতে চাইছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন এই ভুয়ো ভোট বাতিল হয়ে যাবার আতঙ্কে তিনি ভুগছেন যে পুলিশ আর ক্রিমিনাল এরাই আমাদের যদি বাঁচাতে পারে তো বাঁচাবে, সে গুড়ে বালি। একটা কথা আছে যে সর্ষের মধ্যে ভূত। মানে যেখানে মানে গণনা কেন্দ্রের ভিতরে বা ভোট কেন্দ্রের ভিতরে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার রয়েছে, তাদের সমর্থন ছাড়া তো রিগিং, ছাপ্পা এগুলো কোনোভাবেই সম্ভব না। নির্বাচন কমিশন তো বাইরেটা উনি বদল করে দিলেন, ভিতরের ক্ষেত্রে কি হবে তাহলে? অল টাইম সিসিটিভি ক্যামেরা কনস্ট্যান্ট থাকবে। যদি সিসিটিভি ক্যামেরা বন্ধ হয়ে যায়, এটা কনস্ট্যান্ট মনিটরিংও চলবে। পুরো মনিটরিং করবেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত অবজারভাররা। যেখানে যখন সিসিটিভি ক্যামেরা বন্ধ, যা করবার ছক তৃণমূল এখন থেকেই করছে, নালে দু একটা জায়গাটাও সিট পাবে না। যখনই বন্ধ হবে ততক্ষণ ইলেকশন বন্ধ থাকবে। যদি দীর্ঘক্ষণ বন্ধ হয়ে যায় তাহলে আবার সেখানে পুনর্নির্বাচন হবে। এটা আমি না, নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। আরে ভাই, বৈধ ভোটাররা তারা যে দলকে পছন্দ নিজের বোতাম টিপে সেখানে ভোট দেবেন। তো তাই ভোট গ্রহণ কেন্দ্রের ভেতরে সজাগ প্রহরীর মতো সিসিটিভি ক্যামেরা থাকবে, তার ইচ অ্যান্ড এভরি মুভমেন্ট কি হচ্ছে ধরা পড়বে এবং সেটাকে পর্যবেক্ষণ করবার জন্য হাজার হাজার মানুষকে ডেপুট করছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। শেষ প্রশ্ন, বিজেপির যারা গ্রাউন্ড লেভেল কর্মী রয়েছে তাদের দাবি যে তারা মানে তাদেরকে মিথ্যে কেস দিয়ে ফাঁসানো হচ্ছে, গাঁজা কেস, রেপ কেস, বিভিন্ন রকম কেস দিয়ে ফাঁসিয়ে জেলে দেওয়া হচ্ছে, কিন্তু উপরি মহলের নেতা যারা রয়েছে কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাদের ক্ষেত্রে কি বার্তা দেবেন? উপর মহলের নেতা বলতে বিজেপি যারা উপর মহলে রয়েছে তারা কোন রকম ব্যবস্থা নিচ্ছে না? না, বিষয়টা একদমই তেমন নয়। কি হয়, আমাদের দেখুন একটা লিগ্যাল ডিপার্টমেন্ট আছে, তারা প্রত্যেক মুহূর্তে সজাগ মানুষ যখন বিপদে পড়ছেন। এবার যেটা হয়,
বিজেপি দল বড় হয়েছে, তৃণমূলকে হারাবার জন্য বদ্ধপরিকর হয়ে আরো মানুষ বিজেপিতে এসেছেন এবং সেই আতঙ্কে তৃণমূল নানান ধরনের অপরাধমূলক কাজ করে দালাল পুলিশকে দিয়ে এই ধরনের কেস দেওয়া হচ্ছে। তো ফলত কোথাও কোথাও ধরুন যদি দিনে হাজার হাজার কর্মীকে কেউ হেনস্থা করেন, সেখানে হয়তো পরিষ্কার হাজারের জায়গায় ধরুন 900টা কেসকে সাহায্য করা সম্ভব হলো, দু একটা হয়তো কয়েকদিনের জন্য বাকি পড়ে যাচ্ছে। ঠিক আছে, বিচলিত হওয়ার মানে কারণ নেই এখানে। তৃণমূলের সঙ্গে লড়াই করে পশ্চিমবঙ্গের মানুষ যেমন জ্বলছেন, যেমন ভারতীয় জনতা পার্টির 300-র উপরে কার্যকর্তাকে খুন করে দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন 2021-এর নির্বাচনের সময় আমাকেও 3বার মেরে ফেলবার মতো আক্রমণ করা হয়েছিল, 3-4 বার অ্যারেস্ট করা হয়েছে যে মানুষের জন্য রাস্তায় নেমে আন্দোলন করছে বলে, প্রিজন মানে কলার ধরে টেনে তুলেছে। এটা তো আমাদের সহ্য করতে হয়। তাদের এই বলিদান, তাদের এই আত্মত্যাগের জায়গাটা রয়েছে বলেই পরিষ্কার একটা পার্টি এতটা বড় হয়েছে এবং মানুষ তাকে বিশ্বাস করেছে। এমনটা নয়, তাদের কাছে যখন আপনি যদি জানতে পারেন যে আজকে কেউ পৌঁছননি, তার জেলার যারা নেতা রয়েছেন নিশ্চয়ই তার পরের দিনে গিয়ে পৌঁছে গেছেন, কারণ এত আইনজীবী একসঙ্গে এতগুলো কেস দেখবেন, সবসময় দু একটা তো একটু পিছিয়েও যায়। তবে এটা নিয়ে ভেঙে পড়বার কারণ নেই। রেয়ার এক্সাম্পল দু একটা ক্ষেত্রে থেকেই যায় যে আমরা খবর পেলাম দেরিতে, ততক্ষণে শুক্রবার দিন রাত্রে অ্যারেস্ট করে নিয়েছে যাতে শনি আর রবিবার দিন তাকে ছাড়ানো না যায়। ঠিক আছে, অন্যায়ভাবে অ্যারেস্ট করেছে পুলিশকে দিয়ে যে অপরাধটা করাচ্ছে তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়। ভেঙে পড়ার কোনো কারণ নেই, দাঁত চিপে লড়াইটা করছেন সকলে। এটা ওপর মহল নিচু মহল বলে নয়, আমাদের ওপর মহলের জেলা স্তরের বহু নেতাকেও এইভাবে হেনস্থা করা হয়েছে, শুধু সাধারণ কর্মীদের নয়। তাহলে এবার পরিবর্তন হবে? সে কথা তো মানুষ বলছেন। কদিন আগে হয়ে যাওয়া ব্রিগেডের যে ছবি, সেটা দেখবার পর তো তৃণমূল আতঙ্কিত নিজে হয়ে গেছে। এত যে ভুয়ো ভোট, সাধারণ মানুষ, বেঁচে থাকা মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, হিন্দু মুসলমান, তারা যা ভোট দিতেন, দেওয়ার পর হঠাৎ করে তারা দেখতেন যারা অদৃশ্য তাদের ভোটেই তৃণমূল জিতে যাচ্ছে। তো ফলত সেই ভোটটা যখন অফ হয়ে যাচ্ছে, এটা সারা ভারতবর্ষ জুড়ে সব রাজ্যে সব জায়গায় হচ্ছে, যেখানে বিজেপি আছে যেখানে বিজেপি নেই, মৃতদেহরা ভোট দেবে, এটা কোনো নিয়ম হতে পারে নাকি কোনো দেশে? ডাবল কার্ডের ভোট হয় নাকি কোথাও? তো যখন সেটা চলে যাচ্ছে, আর তৃণমূল নিজের ভোট চাইবে কি করে? আমরা কোটি কোটি পরিযায়ী শ্রমিক বানিয়েছি তাই আমাদের ভোট দিন। আমরা লাখ লাখ বেকার যুবকের চাকরি চুরি করেছি আবার যাতে করতে পারি তাই আমাদের ভোট দিন। আমরা কয়লা বালি রেশন চুরি করে খেয়ে ফেলেছি তাই আমাদের 2026-এ আবার জেতান। কি বলবে তারা? তাদের বলবার কোনো ইস্যু নেই, তাই তারা রাস্তায় নামতে পারছেন না এবং সাধারণ মানুষ তাদের বিসর্জন লিখেই দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ।